আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই একটু জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের এই সাসপেনশনের আগ পর্যন্ত পড়া হয়েছিল, তো এখন আমরা শেষ পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। ওকে, দেখো, সাসপেনশন ও কোয়াগুলেশন। ঠিক আছে, তো দেখো পৃথিবীতে কত রকমের মিশ্রণ আছে। ঠিক আছে, সকল ধরনের মিশ্রণকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে। ওকে, একটা হলো সমসত্ব মিশ্রণ, ঠিক আছে, আর একটা হলো কি অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মানে স্বচ্ছ, অসমসত্ব মানে অস্বচ্ছ। ঠিক আছে, ওকে। তো স্বচ্ছ মিশ্রণ বা সমসত্ব মিশ্রণের উদাহরণ কি? সোডিয়াম ক্লোরাইড বা লবণের পানিতে মিশ্রণ। ঠিক আছে, তুমি যদি পানিতে লবণ নাও, ঠিক আছে, লবণ নিয়ে লবণ গুললা, ঠিক আছে, তাহলে কি তুমি দেখবা যে, মনে করো যে ওখানে খালি চোখে কিছু দেখতে পারবা না, কিন্তু লবণটা সম্পূর্ণভাবে পানির সাথে মিশে যাবে, তুমি খালি চোখে কিছুই দেখতে পারবা না। সেজন্য এটাকে বলা হয়েছে কি ভাই, সমসত্ব মিশ্রণ। আর দেখো অসমসত্ব মিশ্রণের উদাহরণ কি বলছে, যে বালি ও পানি। ঠিক আছে, তাহলে তুমি বালির সাথে যদি পানি মিক্স করো, তারপরেও কিন্তু তুমি খালি চোখে বালিগুলাকে দেখতে পারবা। বুঝতে পারছো কিনা? ওকে, এখন দেখো এই অসমসত্ব মিশ্রণ যে আছে, যেটাকে আবার তিন ভাগে ভাগ করছে। ঠিক আছে, তার ভিতরে দুই ভাগ ইম্পর্টেন্ট। প্রথম দুইটা যে ভাগ, একটা হলো কলয়েড আর একটা হলো সাসপেনশন। এই দুইটা নিয়ে আসলে আমাদের আলোচনা, সাসপেনশন এবং কি কলয়েড। বুঝতে পারছো কিনা? ওকে, এবং এই সাসপেনশনকেই কিন্তু আলটিমেটলি পরে কোয়াগুলেশন করা হয়। বুঝছো? ওকে, তো এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একটা ছক আছে। ঠিক আছে, এই ছকটা যদি 100 স্টার দেওয়া যায়, 100 স্টার দিয়ে নাও। ঠিক আছে, ছকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো, বিশেষ করে দেখো, ওকে, প্রথমে বলছে যে দেখো সমসত্ব দ্রবণ, ঠিক আছে, বা সমসত্ব মিশ্রণ যেটা, ঠিক আছে, এটার কণার ব্যাস কত? কণার ব্যাস কিন্তু মাস্ট লাগবে। ঠিক আছে, কণার ব্যাস মাস্ট লাগবে। ঠিক আছে, দেখো 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার। ঠিক আছে, তারপরে দেখো কলয়েডের ব্যাস কত? কলয়েডের ব্যাস হলো 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। আর সাসপেনশন কত? 500 ন্যানোমিটার চাইতে বড়। ঠিক আছে, এখন মনে করো যে কোনটা স্বচ্ছ বা সমসত্ব, কোনটা অসমসত্ব। একমাত্র মনে করো যে যেটা কি বলে, যে আচ্ছা দেখো যে উপরে যেন পড়ে আসলাম, তাই না? উপরে যেন পড়ে আসলাম, দেখো যে কলয়েড এবং সাসপেনশন, এই কলয়েড এবং সাসপেনশন দুইটা কিন্তু অসমসত্ব মিশ্রণের ভিতরে পড়ে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু কলয়েড এবং সাসপেনশন দুইটাই কি বলছে এখানে, যে অসমসত্ব। ঠিক আছে, কিন্তু যেটা দ্রবণ, শুধু দ্রবণের কথা বলছে। ঠিক আছে, যদি শুধু দ্রবণ, মিশ্রণটা শুধু দ্রবণ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কি সমসত্ব বা স্বচ্ছ মিশ্রণ হবে। বুঝতে পারছো কিনা? এবং দেখো যেটা সমসত্ব বা স্বচ্ছ, সেটা বলছিলাম যে, যেমন সোডিয়াম ক্লোরাইড, মানে পানিতে যদি লবণ নাও, সেটা তো সমসত্ব, তুমি কিন্তু এই ক্ষেত্রে ওটা খালি চোখে দেখতে পারবা না। দেখার জন্য বলছে যে দৃশ্যমান মাধ্যম অদৃশ্য, মানে তুমি খালি চোখে দেখতে পারবা না। ঠিক আছে, তারপর যেটা কলয়েড আছে, ঠিক আছে, কলয়েডটা তুমি আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবা। বুঝতে পারছো কিনা? যেহেতু এটার কত ব্যাস, কত 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার, এর জন্য তুমি এটা চাইলে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবা। আর যেটা অসমসত্ব, ঠিক আছে, মানে সরি সাসপেনশন, এটা তো 500 ন্যানোমিটার চাইতে বড়। ঠিক আছে, এখন বুঝতে পারতেছো 500 ন্যানোমিটার চাইতে বড় মানে তো ভালোই বড় এটা। ঠিক আছে, এখন এটা কি ভাই, সাধারণ মাইক্রোস্কোপ বা খালি চোখেও দেখা যায়। বুঝতে পারছো কিনা? সাধারণ মাইক্রোস্কোপ বা কি খালি চোখেও দেখা যায়। ওকে, এখন আর একটা এটাও লাগে, যে যে ব্রাউনীয় গতি।
বুঝছো কিনা? দেখো ব্রাউনের গতি, দ্রবণের ক্ষেত্রে ব্রাউনের গতিহীন, ঠিক আছে। এবং দেখো কলয়েডের ক্ষেত্রে ব্রাউনের গতি আছে, কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে আবার কি ব্রাউনের গতি নাই। ওকে, এটাই আসলে লাগে, বুঝতে পারছো কিনা? আর উদাহরণগুলো একটু দেখো, উদাহরণগুলো তো অলরেডি পড়ছি। যেমন মনে কর যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তারপর কি কলয়েড হলো দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। এগুলো আমরা পড়বো একটু পরে। এই কলয়েড তারপর সাসপেনশনে বিস্তারিত আলোচনা করব। তারপর দেখো সাসপেনশন, রক্ত, কলেরা, ঠিক আছে, ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ, এগুলো সব কি সাসপেনশনের উদাহরণ। এই উদাহরণগুলো একটা জিনিস মাথায় রাখবা, উদাহরণ কোনো সময় স্কিপ করবা না। উদাহরণ জিনিসগুলো সারা খুব পছন্দ করে, ঠিক আছে। মনে করো হুটহাট উদাহরণ থেকে মনে করো যে প্রশ্ন দিয়ে দেয়, বুঝতে পারছো কিনা? ওকে, দেখো এখন কলয়েড পড়বো, ঠিক আছে। দেখো কলয়েডের উদাহরণ হলো কি ভাইয়া, দুধ বা মিল্ক, ঠিক আছে। ওকে, দেখো প্রকৃতপক্ষে দুধ হলো কলের শ্রেণীর একটি ইমালশন, ঠিক আছে। দুধ কি? দুধ হলো কলের শ্রেণীর একটি ইমালশন। তারপর দেখো এখানে কি বলছে যে কঠিন পদার্থের সূক্ষ্মতম কণাগুলোর আকারের ব্যাস হয় 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি যে কলয়েডের ব্যাস কত হয়। কলয়েডের ব্যাস হয় 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার, ওই এক কথাই বলছে আবার, ঠিক আছে। দেখো এখানে অত কিছু লাগবে না, জাস্ট এই যে উদাহরণগুলো লাগবে, উদাহরণগুলো মনে রাখবা। দুধ, জিলেটিন, গাম ইত্যাদি, ঠিক আছে। দুধ, জিলেটিন, গাম, ঠিক আছে। এগুলো কলয়েডের উদাহরণ নাকি সাসপেনশনের উদাহরণ? অ্যান্সার হবে কলয়েডের উদাহরণ। ওকে, তারপরে দেখো কলয়েডের দশা বা ফেজ, ঠিক আছে। এখন দেখো কলয়েডের দুইটা দশা বা ফেজ থাকে, একটা হলো বিস্তরণ মাধ্যম আর একটা হলো বিস্তারিত বস্তু কণা, ঠিক আছে। বিস্তরণ মাধ্যম, একটা হলো বিস্তরণ কণা, ঠিক আছে। ওকে, এখন বিস্তরণ মাধ্যম এবং বিস্তরণ কণা এই দুইটা বলতে আসলে কি বোঝায়? আমি যদি একটু লিখে দিই, দেখো এই যেখানে দাঁড়াও 1 মিনিট, দেখো বলছে কি একটা হলো বিস্তরণ মাধ্যম, ঠিক আছে, আর একটা হলো ভাইয়া বিস্তারিত বস্তু কণা, ঠিক আছে, বা বিস্তরণ কণা। তো এই দুইটা জিনিসটা কি? বিস্তারিত বস্তু কণা হলো কোন একটা দ্রবণ বা কলয়েড যা দিয়ে তৈরি, কোন একটা কলয়েড যা দিয়ে তৈরি। আমি বিস্তারিত বুঝাই দিতেছি একটু, আর সমস্যা নেই, যা দিয়ে তৈরি, ঠিক আছে, যা দিয়ে তৈরি। আর বিস্তরণ মাধ্যম জিনিসটা কি ভাইয়া? বিস্তরণ মাধ্যম হলো আমরা যা দেখি, আমরা যা দেখি, দেখি, বুঝতে পারছো কিনা? অনেকে বোঝে না, আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি। দেখো যেমন যদি দুধের কথা বলি, দুধ একটা কলয়েড, সেটা তোমরা জানি। দেখো দুধের বেলায় বিস্তারিত বস্তু কণা হলো কি? বিস্তারিত বস্তু কণা হলো চর্বি এবং প্রোটিন। বিস্তারিত বস্তু কণা কি ভাইয়া? বিস্তারিত বস্তু কণা হলো চর্বি এবং প্রোটিন। মানে এই যে দেখো বিস্তারিত বস্তু কণা কি বলছিলাম, যে যা দিয়ে তৈরি, তার মানে দুধ কী দিয়ে তৈরি? চর্বি এবং প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। আর বিস্তারিত মাধ্যম কি? পানি। তার মানে আমরা কি দেখি? বিস্তারিত মাধ্যম মানে আমরা যা দেখি, সেটাই তো বলছিলাম। তাহলে বিস্তারিত মাধ্যম পানি হইলো কেন? কারণ দেখো দুধ যখন আমরা দেখি আমাদের কাছে জাস্ট তরল মনে হয় না, মনে হয় জাস্ট একটা পানি, শুধু কালারটা কি সাদা, ঠিক আছে। মানে আমরা যেটা দেখি বাইরে থেকে, ওইটাই হলো বিস্তারিত মাধ্যম, ঠিক আছে। যেমন দুধের ক্ষেত্রে বিস্তারিত মাধ্যম কী হয়? পানি। আর বিস্তারিত কণা কোনটা? যে যা দিয়ে আসলে কলয়েডটা তৈরি, সেটা হলো কি বিস্তারিত কণা, বস্তু কণা। যেমন দুধের বেলায় বিস্তারিত বস্তু কণা কী হয়? চর্বি এবং প্রোটিন, অর্থাৎ দুধ চর্বি এবং প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে দেখো বাটারের বেলায় বিস্তারিত বস্তু কণা কী ভাইয়া? পনির গুচ্ছ অণু। বিস্তারিত মাধ্যম হলো কী ভাইয়া? চর্বি ঢালা, ঠিক আছে। ওকে, দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার বেলা বিস্তারিত বস্তু কণা হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আর বিস্তারিত কণা কি? পানি, ঠিক আছে। ওকে, এভাবে সব মনে করো বিস্তারিত কণা এবং বিস্তারিত মাধ্যমগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, দেখ এখানে একটা কথা বলছে যে কলয়েডের বিশেষ ধর্ম, ঠিক আছে। কলয়েডের ভৌত ধর্ম আছে কি? একটা হলো ব্রাউনীয় গতি আর একটা হলো টিন্ডাল প্রভাব। একটা কি ভাইয়া? একটা হলো ব্রাউনীয় গতি আর একটা হলো কি ভাইয়া? আর একটা হলো টিন্ডাল প্রভাব। তো এই ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব এই দুইটা নিয়ে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো ওকে, ব্রাউনীয় গতি। তো ব্রাউনীয় গতি আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হলো রবার্ট ব্রাউন, ঠিক আছে, এবং তার নাম অনুসারেই ব্রাউনীয় গতিটা নামকরণ করা হয়, ঠিক আছে। এখন ব্রাউনীয় গতির সংজ্ঞাটা লাগবে। চর্বি ঢেলা জিনিসটা কি না? ওকে, দেখো চর্বি ঢেলা জিনিসটা হলো যে মনে করো যে বড় বড় চর্বির কি বলে খণ্ড আর কি, ঠিক আছে। মনে করো যে তোমরা যারা বাটার দেখছো, ঠিক আছে, বাটার জিনিসটা কি? বাটারের ভিতরে আছে কিন্তু পনির গুচ্ছ অণু,
সরি পানির গুচ্ছ অণু, ঠিক আছে, মানে পানি দিয়ে জাস্ট ভিতরে আছে বাটারের ভিতরে। কিন্তু বিস্তরণ মাধ্যমটা কি? বিস্তরণ মাধ্যম আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি বাটারটা আমরা কি দেখতেছি আলটিমেটলি? দেখে মনে হইতেছে না যে চর্বি, মানে চর্বি বা মনে করো কি বলে এটাকে, ফ্যাটের একটা দলা মনে হইতেছে না? মানে চর্বি ঢালা পড়তে বুঝাইতেছে চর্বির একটা দলা, ঠিক আছে। বিস্তরণ মাধ্যম মানে তুমি যেটা দেখো ওইটাই। তুমি বাটার তো দেখছো, বাটার জিনিস আসলে কেমন দেখা যায়? মনে হচ্ছে একটা চর্বির দলা, ঠিক আছে। চর্বি ঢালা বলতে আসলে চর্বির দলাটাকে বুঝাইতেছে, বুঝছো কিনা? ওকে, দেখো ব্রাউনের গতি, ঠিক আছে। তো ব্রাউনের গতি ভাইয়া কার নাম অনুসারে? রবার্ট ব্রাউনের নাম অনুসারে, বুঝছো কিনা? ওকে, দেখো এখন ব্রাউনের গতির কারণটা কি সেটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে কি বলছে যে কলয়েড কণার উপর বিস্তরণ মাধ্যমের, ঠিক আছে, কলয়েড কণার উপর বিস্তরণ মাধ্যমের অণুগুলোর চারদিক থেকে অসম সংঘর্ষজনিত সমষ্টিগত বলের গতিসমূহের ফল, ঠিক আছে। দেখো এই চিত্রটা যদি একটু দেখো, ঠিক আছে, যদি এত বিস্তারিত বোঝানোর টাইম নাই, তারপরে একটু বোঝাই। দেখো এটা একটা কলয়েড কণা, ঠিক আছে, আর এই যে বাইরে থেকে বিস্তরণ মাধ্যমের কণাগুলো চাপ দিতেছে, ঠিক আছে, চাপ দিতেছে। দেন এই কলয়েড কণা, এই যে চাপ, এদিক থেকে চাপ আসতেছে বেশি, ঠিক আছে, এদিক থেকে চাপ আসতেছে বেশি, এদিক থেকেও চাপ আসতেছে। এই চাপের আলটিমেটলি একটা রেজাল্টের ফলে কি হয়? কলয়েড কণা একটা দিক পায়, ঠিক আছে। এটাই হলো কি? এটাই হলো মানে কলয়েড কণা কি দিক হয়, এটা বুঝতে পারছো কিনা? তো এই যে ব্রাউনীয় গতির কারণ, ঠিক আছে, ব্রাউনীয় গতির কারণ তাহলে আমরা কি বলতে পারি? এই বিস্তরণ মাধ্যমের কণার যে বলটা, ঠিক আছে, চারদিক থেকে যে মনে করো যে সংঘর্ষ জনিত সমষ্টিগত বলের কথা বলছে, মানে মোট কথা অত কথা মাথায় রাখা লাগবে না, জাস্ট মনে রাখবা যে ব্রাউনীয় গতির কারণ হলো এই বিস্তরণ মাধ্যমের কণার বল, ঠিক আছে। এই যেখানে বলছো ওইটাই, দেখো যে বিস্তরণ মাধ্যমের কণাগুলোর, ঠিক আছে, বল। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, দেখো লাস্টে একটা কথা বলছে এখানে, লাস্ট লাইনটা একটু দেখো। দেখো যে কলয়েড কণার আকার যত ছোট হয় গতি তত বেশি হয়, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে কলয়েড কণার ব্রাউনীয় গতি বৃদ্ধি পায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব লাগবে এটা, ঠিক আছে। এই দুইটা লাইন যে কোনো টাইমে পরীক্ষা দিয়ে দিতে পারে। একটা কি ভাইয়া, যে কলয়েড কণার আকার যত ছোট হয় গতি তত বেশি হয়, ঠিক আছে, গতি তত বেশি হয়। এটা কেমনে মনে রাখবা? তোমরা বন্দুকের গুলির কথা মনে করবা, ঠিক আছে। বন্দুকের গুলি দেখো না ছোট, কিন্তু গতি কি বেশি না? তার মানে যত ছোট গতি তত বেশি, সেটাই বলছে যে কলয়েড কণার আকার যত ছোট হয় গতি তত বেশি হয়, ঠিক আছে। তারপর তাপমাত্রা বেশি হলে কলয়েড কণার ব্রাউনীয় গতি বৃদ্ধি পায়, ঠিক আছে। তার মানে কি? শুধু আকার ছোট হলে গতি বৃদ্ধি, আর তাপমাত্রা বৃদ্ধি পেলেও ব্রাউনীয় গতি কি হবে? বৃদ্ধি পাবে। এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্রাউনীয় গতি বৃদ্ধি পায় কেন, কেউ বলতে পারবা? তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্রাউনীয় গতি বৃদ্ধি পায় কেন? এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে জানো যে কণাগুলোর ভিতরে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যায়, ঠিক আছে, সংঘর্ষ বেড়ে যায়। এই জন্য কি আলটিমেটলি গতি বৃদ্ধি পায়, বুঝতে পারছো কিনা? ওকে, দেখো, আচ্ছা দেখো ব্রাউনীয় গতি তাৎপর্য, ঠিক আছে, এখান থেকে আমাদের আম, দুইটা লাইন লাগবে। প্রথম দুইটা লাইন সেটা হলো যে দেখো, প্রথম দুইটা লাইন কি বলছে দেখো, কলয়েড কণাগুলোর কলয়েড কণাগুলোর ব্রাউনীয় গতির ফলে বলের প্রভাবে কলয়েড কণা উদ্দীপ্ত হয় না, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করবে কিভাবে, যে কলয়েড কণাগুলো অধিক্ষিপ্ত হয় না কোন গতির ফলে, ঠিক আছে, বা কলয়েড কণার অন সরি কলয়েড কণার অধক্ষিপ্ত না হওয়ার পিছনে কোন গতি কাজ করে? অ্যান্সার কী হবে ভাইয়া? অ্যান্সার হবে ব্রাউনীয় গতি, ঠিক আছে। এইভাবে প্রশ্নটা আসবে, বুঝতে পারছো কিনা? এবং আর একটা কথা বলতে পারে যে তারপরের লাইন যেটা বলছে যে কলয়েড অবস্থায় স্থায়িত্ব প্রদানে ব্রাউনীয় গতি ভূমিকা আছে, ঠিক আছে, এটাও আসতে পারে যে কলয়েড অবস্থায় স্থায়িত্ব প্রদান করে কোনটি? অ্যান্সার কী হবে? ব্রাউনীয় গতি, ঠিক আছে। কলয়েড অবস্থার স্থায়িত্ব। ওকে, তারপরে দেখো টিন্ডাল প্রভাব, ঠিক আছে। আমরা তাহলে ব্রাউনীয় গতি কিন্তু পড়লাম টুকটাক, এখন পড়বো টিন্ডাল প্রভাব, ঠিক আছে। দেখো টিন্ডাল প্রভাব যেটা পড়বো সেটা হলো যে লাস্টের লাইনটা একটু পরে এখানে, যে যেটা বলছে যে কলয়েড কণাসমূহ দ্বারা দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কারক বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে টিন্ডালের প্রভাব বলে, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি কি বুঝাইতেছে? যে বিচ্ছুরণ আলোর ধর্ম, ঠিক আছে, দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্ম। টিন্ডাল প্রভাব মানে কি বুঝাইতেছে ভাইয়া? দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্ম, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে, এটা হলো কিওয়ার্ড।
ওকে, এখানে আর কিছু লাগবে না, নিচে আসো। দেখো নিচে একটা কথা বলছে যে টিন্ডাল প্রভাবের ব্যবহার দেখো। এখানে বলছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে ব্যবহৃত সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস মিশ্রণে ধূলিকণার উপস্থিতি শনাক্তকরণে, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু এইভাবেই দিবে, একদম হুবাহু লাইনটা তুলে দিবে, ঠিক আছে, একদম হুবাহু লাইনটা তুলে দিবে যে প্রশ্নটা এভাবে করবে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে, ঠিক আছে, এটুকু বলবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে, ঠিক আছে, ধূলিকণার উপস্থিতি শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে টিন্ডাল প্রভাব, ঠিক আছে, টিন্ডাল প্রভাব। ওকে, তারপরে দেখো একটা কথা বলছে যে টিন্ডাল প্রভাবক দ্বারা একই বর্ণের একটি কলয়ের মিশ্রণ ও একটি প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়, ঠিক আছে। কি অর্থটা কি ভাইয়া? কি অর্থটা হলো কলয়ের মিশ্রণ ও প্রকৃত দ্রবণ, ঠিক আছে, একই বর্ণের হইতে হবে। একই বর্ণের কলয়ের মিশ্রণ এবং কি প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। আমরা কিন্তু কলয়েড মিশ্রণ এবং প্রকৃত দ্রবণের কি করছি? আচ্ছা, কলয়েড মিশ্রণ এবং প্রকৃত দ্রবণের ভিতরে যে পার্থক্যটা কি বলো তো? কেউ বলতে পারবা? এটার ব্যাসের পার্থক্য কত? কলয়েডের মিশ্রণের ব্যাস এবং কি প্রকৃত দ্রবণের ব্যাস, কণার ব্যাস কিন্তু আলাদা, আমরা কিন্তু পড়ে আসছি অলরেডি। ওকে, দেখো তারপরে 3 নাম্বার যেটা বলছে যে টিন্ডাল প্রভাবকের ওপর ভিত্তি করে বিজ্ঞানী জিগমোর সর্বপ্রথম কী আবিষ্কার করেন ভাইয়া? আলট্রা মাইক্রোস্কোপ। এটা কিন্তু লাগবে, এটাও ইম্পর্টেন্ট যে কোনটির উপর ভিত্তি করে আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়, ঠিক আছে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে টিন্ডাল প্রভাব, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে 2টা লাইন আছে, 2টা লাইন একটু পড়বা যে কলয়েড কণার সিলভার সল বেগুনি বর্ণের, ঠিক আছে, সিলভার সল বেগুনি বর্ণের, ঠিক আছে, বড় কণার সিলভার সল হলো বেগুনি বর্ণের, ঠিক আছে, ছোট কণার সিলভার সল কি ভাইয়া? হলুদ আর কমলা বর্ণের, ঠিক আছে। তারপরে বড় কলয়েড গোল্ড সল হলো নীল বর্ণের, আর ছোট কণার গোল্ড সল হলো কি ভাইয়া? লাল বর্ণের। এটা একটু মনে রেখো। ওকে, দেখো দ্রাবক বিকর্ষী কলয়েড, ঠিক আছে, দেখো দ্রাবক বিকর্ষী কলয়েড হলো আসলে দুভাগে ভাগ করা, একটা হলো বিভাজন পদ্ধতি আর একটা হলো ঘনীভবন পদ্ধতি, ঠিক আছে। দেখো এখন এখানে দেখতেছো যে এই যে পেপটাইজেশন পদ্ধতি যেটা, তারপর আবার নিচে যদি আসো একটু দেখবা যে একটা আছে এখানে বিজারণ পদ্ধতি, ঠিক আছে। আবার একটু নিচে আসো, দেখো এখানে দেখবা জারণ পদ্ধতি, ঠিক আছে। এখন কথা হলো ভাইয়া, আমরা এখানে পড়লাম একটা আছে বিভাজন পদ্ধতি আর একটা হলো ঘনীভবন পদ্ধতি, ঠিক আছে। কিন্তু এখানে তো দেখতেছি যে পেপটাইজেশন পদ্ধতি, বিজারণ পদ্ধতি, ঠিক আছে, আর একটা জারণ পদ্ধতি। তো আলটিমেটলি দেখো যে এই যে পেপটাইজেশন পদ্ধতি যে আছে এটা হলো ভাইয়া বিভাজন পদ্ধতি, ঠিক আছে। এটা কি ভাইয়া? এটা হলো বিভাজন পদ্ধতি। একটু যদি লিখে দিই, বিভাজন পদ্ধতি, ঠিক আছে। আর এই যে বিজারণ পদ্ধতি এটা হলো ঘনীভবন পদ্ধতি। ঘনীভবন পদ্ধতি, ঠিক আছে। আবার এই জারণ পদ্ধতি যেটা দেখতেছো এটাও হলো ঘনীভবন পদ্ধতি, ঘনীভবন পদ্ধতি, ঠিক আছে। ওকে, দেখো এখানে জাস্ট কি লাগবে আমি সেটা একটু বলে দিই। দেখো এখানে একটা কথা বলছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কলয়েড কণায় রূপান্তরিত করা হয়, এটাকে কি বলা হয়? পেপটাইজেশন বলে, ঠিক আছে। এই সংজ্ঞাটা একটু লাগবে, ঠিক আছে। দেখো এখানে শুধু সংজ্ঞাটা লাগবে, আর নিচে কি লাগবে দেখো বিজারণ পদ্ধতিতে যে রাসায়নিক বিজারণ পদ্ধতিতে
গোল্ড সল ও প্লাটিনাম সল প্রস্তুত করা হয়। ঠিক আছে, গোল্ড সল ও প্লাটিনাম সল প্রস্তুত করা হয়। জারণ পদ্ধতিতে দেখো অধাতব মৌলের কলয়েড সল, ঠিক আছে, এটা দ্বারা কী করা হয় ভাইয়া, অধাতব মৌলের কলয়েড সল প্রস্তুত করা হয়। ওকে, এখন দেখো এখানে কয়েকটা বিষয় আছে, যেমন দেখো যে যেখানে একটা কথা বলছে যে ধাতব হাইড্রোক্সাইড সল হলো ধনাত্মক চার্জযুক্ত। আমি একটু দাগাই দিই, ধাতব হাইড্রোক্সাইড সল হলো ধনাত্মক চার্জযুক্ত, তারপর ধাতু সল হলো ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক আছে, ধাতব সালফাইড সল হলো ঋণাত্মক চার্জযুক্ত। এখন কোনটা ঋণাত্মক কোনটা ধনাত্মক এটা কেমনে মনে রাখবা, ঠিক আছে, দেখো এখানে একটা মিল আছে, আমি একটা ট্রিক শিখাই দিই। দেখো সল আছে, নামের সাথে যখন সল থাকবে সেটাই ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। এবং দেখো এটার ক্ষেত্রে কিন্তু সল নামটা নাও থাকতে পারে পরীক্ষায়, এটার ক্ষেত্রে সল নামটা থাকবে, ঠিক আছে। তো তোমাকে যদি এরকম একটা নাম দেয়, তো দিল যে গোল্ড সল, ঠিক আছে, এটা কি ধনাত্মক চার্জযুক্ত নাকি ঋণাত্মক চার্জযুক্ত, তুমি তখন বলে দিবা যে ঋণাত্মক চার্জযুক্ত, কারণ যেটা বলতেছে যে নামের সাথে সল থাকলে সেটা কি হবে, সেটা ঋণাত্মক চার্জযুক্ত হবে, ঠিক আছে। এবং নামের সাথে যখন দেখবা সালফাইড থাকবে, ঠিক আছে, সালফাইড থাকবে, ঠিক আছে, তখন সেটা কী হবে, তখন ভাইয়া ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাছাড়া আর যাই থাকুক না কেন সেটা কি হবে, সেটা হবে ভাইয়া ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। এই টেকনিকটা একটু ফলো করো। ওকে, দেখো এখন একটা কথা বলছে যে আবার দেখো কি বলছে যে কলয়ের সুস্থিতি ও স্থায়িত্বের কারণ, ঠিক আছে। দেখো এখানে বলছে যে কলয়েডের সুস্থিতি বা স্থায়িত্ব কলয়েডের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। প্রকৃতিগতভাবে কলয়েড কীরকম হয়, দ্রাবক আকর্ষী অথবা কি দ্রাবক বিকর্ষী হয়, ঠিক আছে। এখন দ্রাবক আকর্ষী কোনগুলা এবং দ্রাবক বিকর্ষী কোনগুলা এগুলো আমরা পড়বো এখন, সে উদাহরণগুলোও লাগবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে যদি একটু আসি যে এখানে বলছে যে দ্রাবক বিকর্ষী কলয়েড যেমন বিভিন্ন রকম সল শ্রেণীর কলয়েড, ফেরিক হাইড্রক্সাইড সল, গোল্ড সল, প্লাটিনাম সল, সালফার সল প্রভৃতি হলো কি কম স্থায়ী কলয়েড, ঠিক আছে। এখন দেখো যেটা লাগবে মেনলি, ঠিক আছে। আচ্ছা, দ্রাবক আকর্ষী কলয়েড, আমরা যদি এক কাজ করি, দ্রাবক আকর্ষী কলয়েডগুলো যদি মনে রাখি, তাহলে কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডগুলোও এমনি মনে রাখতে পারবো, তাই না। ওকে, তো দেখো, আচ্ছা এক মিনিট, দেখো এই যে দ্রাবক আকর্ষী সল, ঠিক আছে, দেখো এখানে উপরে আছে যে দ্রাবক আকর্ষী সল, দ্রাবক আকর্ষী কলয়েডগুলো কি, সরি, দ্রাবক আকর্ষী কলয়েডগুলো কোনগুলো ভাই, দেখো গাম জিলেটিন এবং কি গাম জিলেটিন এবং স্টার্চ, যেটা ঠিক আছে, স্টার্চ গাম জিলেটিন, এই তিনটা মনে রাখবা, এই তিনটা হলো দ্রাবক আকর্ষী, এই তিনটা কি ভাই দ্রাবক আকর্ষী। এখন তুমি যদি দ্রাবক আকর্ষী মনে রাখতে পারো, তাহলে কিন্তু দ্রাবক বিকর্ষী তোমার মনে রাখার দরকার নাই, কারণ দ্রাবক আকর্ষী বাদে যেগুলো থাকবে ওইগুলোই কি দ্রাবক বিকর্ষী, ঠিক আছে। যেহেতু দ্রাবক আকর্ষীগুলো সহজ আছে, এই জন্য দ্রাবক আকর্ষীগুলো মনে রাখবা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখন একটা কথা বলছে যে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বর কারণ কি, ঠিক আছে। দেখো এটাও কিন্তু বহুপদী তো আসে না, মানে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ নয়, ঠিক আছে, এভাবে আসতে পারে। দেখো দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ কি, একটা হলো কলয়েড কণার ব্রাউনীয় গতি, একটা হলো কি ভাইয়া কলয়েড কণার সমূহের একই চার্জের উপস্থিতি। ওকে, তারপরে দেখো কি বলছে যে দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ কি, দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ তিনটি, একটা কি ভাইয়া কলয়েড কণার ব্রাউনীয় গতি, একটা হলো কি কলয়েড কণার একই চার্জের উপস্থিতি, আর একটা হলো কি কলয়েড কণা সমূহের দ্রাবকায়ন, ঠিক আছে। এখানে কিন্তু একটা জাস্ট বেশি আছে, এই দুইটা সেম, এটাও এটা সেম, আবার এটা কি একই চার্জের উপস্থিতি, এটাও কি একই চার্জের উপস্থিতি, দুইটাও কিন্তু সেম, জাস্ট এটা এখানে এক্সট্রা আছে যে কলয়েড কণা সমূহের দ্রাবকায়ন, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ব্রাউনীয় গতি, দেখো এখানে একটা কথা বলছে যে ব্রাউনীয় গতি কলয়েডের স্থায়িত্ব বা সুস্থিতির অন্যতম কারণ, এটা কিন্তু আমরা আচ্ছা আমার মনে হয় একটু নেট প্রবলেম করছিল, আমার কথা শোনা যাচ্ছে কিনা এখন একটু বলো তো, একটু আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা।
ওকে, চলো আমরা শুরু করি আবার। দেখো এখানে একটা কথা বলছে যে দ্রাবক আকর্ষী কলের সমূহ দ্রাবক বিকর্ষী কলের অপেক্ষা অধিকতর স্থায়ী বা সুস্থিত, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে দেখো এই যে একটা ছক আছে না, এই ছকটা যদি 100টা স্টার দেওয়া যায় দিয়ে নাও, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বোঝার কিছুই নেই, জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে। বিশেষ করে তোমার এই যে জেল, ইমালশন, সল, এই তিনটা খুব ভালো করে মুখস্থ করা লাগবে। কি মুখস্থ করা লাগবে? বস্তুকণার বিস্তারিত বস্তুকণার কি বিস্তারণ মাধ্যম। আমি কিন্তু বইলা দিছিলাম বারবার, আবারও বলি, দেখো বিস্তারিত বস্তুকণা হলো যা দিয়ে তৈরি, আর বিস্তরণ মাধ্যম জিনিসটা কি, যা আমরা দেখি, ঠিক আছে। এবং এটার সাথে উদাহরণগুলো একটু মনে রেখো, ঠিক আছে, বিশেষ করে তিনটা, লাস্টে তিনটা, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা কথা বলছে যে গ্যাস বিস্তরণ মাধ্যম হলে তখন কলয়েডটির নাম হয় এরোসল, ঠিক আছে। এগুলো কিন্তু হুবাহু লাইন আসতে পারে, যে গ্যাস বিস্তরণ মাধ্যম হলে তখন কলয়েডটির নাম কি হয়, তখন কলয়েডটির নাম হবে এরোসল, ঠিক আছে। আর যদি গ্যাস বিস্তারিত বস্তুকণা হয় তখন কলয়েডটির নাম হবে ফর্ম। বুঝতে পারছো কি না? কলয়েডটির নাম হবে কি তখন? ফর্ম। তারপর যে তরল বিস্তারিত বস্তুকণা হলে তখন কলয়েডটির নাম কি হবে? জেল বা ইমালশন, ঠিক আছে। তারপরে বিস্তারিত বস্তুকণা যখন কঠিন হয় তখন সেটার নাম কি হয়? তখন সেটার নাম হবে সল, ঠিক আছে। এই উদাহরণগুলো একটু দেখো, রিডিং করো। ওকে, তারপরে দেখো সাসপেনশন, ঠিক আছে। সাসপেনশন হলো অসমসত্ব মিশ্রণের দ্বিতীয় শ্রেণীগত উদাহরণ, ঠিক আছে। এটা কিন্তু লাগে কি ভাইয়া? দ্বিতীয় শ্রেণীগত উদাহরণ, ঠিক আছে। এখানে কি অর্থ হলে দ্বিতীয় শ্রেণীগত উদাহরণ, ঠিক আছে। এটা মনে করো যে তোমাকে পেঁয়াজ মেরা দিবে, বলবে যে নিচের কোনটি সঠিক নয়, তারপরে তোমাকে দিবে কি সাসপেনশন হলো অসমসত্ব মিশ্রণের প্রথম শ্রেণীগত উদাহরণ, ঠিক আছে। ওকে, এভাবে কিন্তু পেঁয়াজ মেরা দিবে। ওকে, দেখো সাসপেনশন এই যে বলছিলাম যে 500 ন্যানোমিটার চাইতে বড় হবে, ঠিক আছে, বস্তুকণাগুলো। ওকে, দেখেন একটা কথা বলছে যে সাসপেনশন হলো কলয়েডের একটি অস্থায়ী অবস্থা, ঠিক আছে। অস্থায়ী অবস্থা, স্থায়ী অবস্থা না কিন্তু। কী অবস্থা ভাইয়া? অস্থায়ী অবস্থা। ওকে, দেখো এই যেখানে কলয়েডের ব্যাস, তারপরে সাসপেনশনের ব্যাস, পার্থক্যগুলো বলছে আর কি। আচ্ছা দেখো সাসপেনশনের তাৎপর্য বা ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলছে যে কলয়েড মিশ্রণ সুস্থিতি থাকে, ঠিক আছে, কিন্তু সাসপেনশন অস্থায়ী হওয়ার কারণে কণাগুলো ধীরে ধীরে অধক্ষিপ্ত হতে থাকে। সাসপেনশন মানে কি অধক্ষিপ্ত হবে, এটা মাথায় রাখবা। তো আমরা একটু আগে কি বলছিলাম যে সাসপেনশন কি অস্থায়ী না, এখানে বলছিলাম কিন্তু সাসপেনশন হলো কি কলয়েডের একটি অস্থায়ী অবস্থা, ঠিক আছে। দেখো কলয়েড মিশ্রণ সুস্থিত, ঠিক আছে। কলয়েড মিশ্রণ তো সাধারণত মনে করো যে সুস্থিত থাকে, কিন্তু এখন সাসপেনশনের ক্ষেত্রে কী হবে? অধক্ষিপ্ত হবে। তার মানে এক্ষেত্রে কী হবে? অস্থায়ী হওয়ার, ঠিক আছে। অধক্ষিপ্ত যে হবে, এটা কেন হবে ভাই? এটা হবে কারণ এই সাসপেনশন হলো একটা অস্থায়ী কণা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে বলছে যে ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব, ঠিক আছে, ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব হলো সর্বাধিক, এই কথাটা লাগবে। আরও কিছু মনে করো যে গুরুত্ব আছে, যেমন মনে করো যেগুলো একটু রিডিং দিও, যেমন মনে করো যে বলছে যে সাসপেনশনের অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে, ওষুধের কার্যকারিতা বজায় থাকে, ঠিক আছে। তারপরে বলছে দেখো সাসপেনশন অবস্থায় ওষুধের তিক্ত গুণ দূর করা যায়। অনেক ওষুধ মনে করো যে তিতা লাগে না খাইতে, ঠিক আছে, ওইসব ওষুধের তিতা ভাবটা দূর করার জন্য কি সাসপেনশন অবস্থা ইউজ করা যায় আর কি। তারপরে দেখো বলছে যে স্থানিক প্রয়োগে, ঠিক আছে, স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা যায়, যেমন কি ক্যালামিন লোশন, এই উদাহরণটা একটু লাগবে, ঠিক আছে, এই উদাহরণটা একটু লাগবে, ক্যালামিন লোশন। ওকে, তারপরে দেখ একটা কথা বলছে যে কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন, এটাও লাগবে, ঠিক আছে। বলবে যে কোন ভ্যাকসিনটি একটি সাসপেনশন, ঠিক আছে। কলেরা ভ্যাকসিন, আর আরও অনেক ভ্যাকসিনের নাম বলবে, ঠিক আছে, মনে রাখতে হবে কলেরা ভ্যাকসিন হলো একটি কি সাসপেনশন, ঠিক আছে। তারপরে দেখো অন্ত্রের ইনটেস্টাইন, ঠিক আছে, অন্ত্রের ইনটেস্টাইনের ইমাজিং কাজে
বেরিয়াম সালফেট মিশ্রণ ব্যবহার করা হয়, এবং সেটি কি, সেটি হলো একটি সাসপেনশন। বুঝতে পারছো কি না? সেটি একটি সাসপেনশন। ওকে, কোয়াগুলেশন। এখানকার কি জাস্ট এটা মনে রাখবা যে কলয়েড কণাগুলোকে গুচ্ছ আকারে পৃথক করার প্রক্রিয়া। ঠিক আছে? ওকে, দেখো এখানে একটা কথা বলছে যে এই প্রক্রিয়া দুধে ঘটে দই তৈরি হয়। ঠিক আছে? তাহলে বলতে পারে যে কোন প্রক্রিয়ায় দই তৈরি হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কোয়াগুলেশন। দেখো আর একটা কথা বলছে যে কোয়াগুলেশনে যেসব মনে করো যে ক্যাটায়ন ত্রিযোজী, ঠিক আছে, ওগুলো বেশি কার্যকর। যেমন মনে করো যে অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, ফেরিক, এগুলা কি বেশি কার্যকর কোন ক্ষেত্রে? কোয়াগুলেশনের ক্ষেত্রে। দেখো এই পাশেও একটা কথা বলছে যে দেখো এই যে এই লাইনগুলো একটু মনে রাখবা যে ক্যাটায়নের কোয়াগুলেশন ক্ষমতা, এই ক্রোমোটা লাগবে। এই ক্রোমোটা মনে করো যে উল্টাপাল্টা চেঞ্জ করে মনে করো যে পরীক্ষা দিয়ে দিতে পারে। ঠিক আছে? তারপর আবার অ্যানায়নের কোয়াগুলেশন ক্ষমতা, ঠিক আছে, এটাও একটু লাগবে। ওকে, এখানে আর কিছু লাগবে না। এই যে এক কথা বলছে যে ত্রিযোজী ক্যাটায়ন কি কোয়াগুলেশনে ভালো কাজ করে, ওই একই কথা। ওকে, এখন আমরা যেটা বলবো সেটা হলো দুধের শতকরা সংযুক্তি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা একটা হট টপিক এই অধ্যায়ের। ওকে, দেখো দুধের শতকরা সংযুক্ত। আচ্ছা, দুধ কখন নিঃসরণ হয়? ঠিক আছে, সেটা যদি আমরা একটু জানি, দেখো এখানে বলছে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত প্রোল্যাক্টিন হরমোন। কোন হরমোন ভাইয়া? কোন হরমোন? বলতে পারে যে দুধ নিঃসরণে কোন হরমোন সহায়তা করে? অ্যান্সার কি ভাই? প্রোল্যাক্টিন হরমোন। ঠিক আছে? রক্ত প্রবাহে কি করে? মামারি গ্ল্যান্ডে এসে দুধ নিঃসরণ করে। ঠিক আছে, এখানে জাস্ট প্রোল্যাক্টিন হরমোন, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে বলছে যে দুধের আপেক্ষিক গুরুত্ব কত। দুধের আপেক্ষিক গুরুত্ব হলো ভাইয়া 1.029 থেকে 1.039। ঠিক আছে, মানে 1.029 থেকে 39, এটা একটু মনে রাখবা। তারপরে দুধের পিএইচটা লাগবে 6.6 থেকে 6.9। এবং দুধের আপেক্ষিক গুরুত্ব কোন মিটার, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেটা হলো ভাইয়া ল্যাক্টোমিটার। ঠিক আছে, ল্যাক্টোমিটার। ওকে, তারপরে দেখো পানি হলো দুধের প্রধান উপাদান, এটা আমরা অলরেডি পড়ছিলাম। ঠিক আছে? ওকে, দেখো দুধে পানির পরিমাণ কত থাকে? 82 থেকে 88%। ঠিক আছে? ওকে, দেখো তারপর নিচে বলছে যে দুধের বাণিজ্যিক মান এর চর্বি বা মাখনের উপর নির্ভর করে। ঠিক আছে? এটা লাগবে যে দুধের বাণিজ্যিক মান কিসের উপর নির্ভর করে? মাখন বা চর্বির উপরে। বুঝতে পারছো কিনা? ওকে, দেখো এখন একটা কথা বলছে যে প্রোটিনের পরিমাণ। ঠিক আছে, প্রোটিনের পরিমাণ দেখো মায়ের দুধে এবং পশুর দুধে দুই জায়গায় দুই পরিমাণ থাকে। ঠিক আছে, দেখো মায়ের দুধে প্রোটিনের পরিমাণ কত থাকে? 0.9%। আর পশুর দুধে কত থাকে? 3.2 থেকে 4.6%। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া যেহেতু পশুর দুধে প্রোটিন বেশি, তাহলে তো মায়ের দুধ খাওয়ার চাইতে পশুর দুধ খাওয়াই ভালো। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে, বেবিদের ক্ষেত্রে। কিন্তু ভাই এখন কথা আছে যে বেবিদের জন্য তো মনে করো যে প্রোটিন আবার মনে করো যে বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, প্রোটিনের একটা মাত্রা আছে। যেমন তুমি তুমি মনে করো যে বড় মানুষ, ঠিক আছে, তুমি যতটুকু প্রোটিন নিতে পারবা, একটা ছোট বেবি তো ততটুকু প্রোটিন নিতে পারবে না। তো ওর জন্য যতটুকু দরকার ততটুকু কি পায়? ওর মায়ের দুধ থেকে পায়। ওকে, দেখো দুধে 3 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন বা? 3 ধরনের প্রোটিন। একটা হলো ক্যাজিন, ঠিক আছে, এবং এই ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন। তারপরে কি ভাইয়া? ল্যাকটিন অ্যালবুমিন। ঠিক আছে, আরেকটা কি ভাইয়া? ল্যাক্টোগ্লোবিউমিন। এই তিনটা নাম লাগবে, 100% লাগবে। ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এখন দেখো যে দুধের যে মোট প্রোটিন, ঠিক আছে, এর ভিতরে
82% হলো ক্যাজিন এবং কি 18% হলো হাই প্রোটিন, এটা একটু মনে রেখো। দেখো এই যে যেটা বললাম মাত্র, যে ক্যাজিন হলো কি দুধের প্রধান প্রোটিন, এটা লাগে। দুধের প্রধান প্রোটিনের নাম কি? অ্যান্সার হলো ভাই ক্যাজিন। ঠিক আছে, ক্যাজিন কিন্তু আমার চার প্রকার। একটা হলো এ এস আলফা এস ওয়ান ক্যাজিন, একটা হলো আলফা এস টু ক্যাজিন, একটা হলো বিটা ক্যাজিন, একটা হলো কাপ্পা ক্যাজিন। ঠিক আছে, একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো দুগ্ধ চিনি বা ল্যাকটোজ। ঠিক আছে, ওকে, এখানে একটা কথা বলছে দেখো, যে ল্যাকটোজ দুধের অসমোল রূপে কাজ করে। কি রূপে কাজ করে ভাইয়া? অসমোল। ঠিক আছে, অর্থাৎ এটি কী করে, পানিকে অসমোসিস প্রক্রিয়া টেনে নেয়। এটা কেমনে মনে রাখবা? এটা মনে রাখবা O2। ঠিক আছে, মানে দুইটাও আর কি। ঠিক আছে, দুইটাও। একটাও দিয়ে কি মনে রাখবো? অসমোল। অসমোল কী করে? অসমোসিস প্রক্রিয়ায় পানিকে শুষে নেয়। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। দেখো, মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ 7.1% এবং কি প্রাণীর দুধে 4.6 থেকে 4.8%। ঠিক আছে, এখন মনে করো যে মনে করো যে অনেকের বোরিং লাগতে পারে পড়া, কারণ ভাই এই পড়াটুকু এখন থেকে যতটুকু পড়বা, যে মনে করো যে একটু মানে খাসটা মার্কা পড়া। ঠিক আছে, খালি মুখস্থ, মান টান মুখস্থ, বুঝার কিছু নাই। ঠিক আছে, ওকে। এখানে একটা কথা বলছে যে দুধে খুব কম পরিমাণে লোহা ও কপার থাকে। ঠিক আছে, দুধে কম পরিমাণে কোনটা থাকে ভাই? লোহা ও কপার। ঠিক আছে, এবং ভিটামিনই থাকে বেশি। ঠিক আছে, আর দেখো কম থাকে ভিটামিন ডি এবং ভিটামিন সি। আর একটা কথা, এই যে লাস্টের লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে দুধে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল থাকে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এটা মনে করো তার ভিতরে দেখবা যে বইয়ের পাতার একদম শেষে একদম এক কোনায় আছে। ঠিক আছে, স্যাররা মনে করো যেগুলো আর বেশি পছন্দ করে, একে তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মানে লাইন তার ভিতরে দেখবা যে একদম মনে করো যে বইয়ের একদম কোনায় আছে। ঠিক আছে, দেখো এখানে জাস্ট কীগুলো লাগবে, এখানে জাস্ট এই যে তোমাদের বই দেখো যে বোল্ড করে যে দেওয়া আছে। ঠিক আছে, এই বোল্ড করাগুলাই লাগবে, আসলে এগুলোর ভিতর থেকে আসবে না, আসলে নাই। ঠিক আছে, ওকে। দেখো দুধ থেকে মাখন পৃথকীকরণ। ঠিক আছে, দেখো এখানে কিছুই লাগবে না আর। দেখো, দেখো মাখন তৈরিতে কত পার্সেন্ট লবণ প্রয়োগ করা হয়? এটা হলো ভাইয়া 1 থেকে 2%। এটা একটু লাগবে, 1 থেকে 2% লবণ প্রয়োগ করা হয়। তারপরে বলছে যে লবণ, এখানে দেখো লবণ মাখনের প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। কি বললাম? আচ্ছা, পানি শোষণ এটা তোমরা জানি। দেখো কি করে, লবণ মাখনের প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। ঠিক আছে, ওকে, এটুকুই লাগবে এখানে। তারপরে দেখো মাখনকে কত তাপমাত্রায় রাখা হয়? 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঠিক আছে, দুধকেও কিন্তু, মাখন দুধকেও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো মাখনে দুগ্ধ চর্বি কত পার্সেন্ট থাকা উচিত? সেটা হলো 80%। ঠিক আছে, এই যে প্রোটিনের মানটা একটু লাগবে এখানে, কার্বোহাইড্রেটের মানটা লাগবে। দেখো মাখন হলো ভিটামিনের উৎকৃষ্ট উৎস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। দেখো এই লাস্ট লাইনটা লাগবে, যে প্রতি 100 গ্রাম মাখনে 3000 থেকে 4000 আয়ু পরিমাণ ভিটামিনে থাকে। ঠিক আছে, শতকরা মাখনে খাদ্যমান হলো 730 কিলো ক্যালোরি। কত ভাইয়া? 730 কিলো ক্যালোরি। এরকম একটা প্রশ্ন মনে হয় ডেন্টালে অলরেডি একবার আসছিল। ঠিক আছে, অলরেডি কিন্তু ডেন্টাল একবার আসছিল, তো এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। দেখো এই যে মাখনে 1 থেকে 2% লবণ ইউজ করে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি। ঠিক আছে, ওকে, এখানে আর কিছুই লাগবে না। এটা একটু মনে রেখো যে বাটার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পূর্ণ করে যায়? 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে,
দেখো এখন আমরা মাখন থেকে ঘি তৈরি করব, ঠিক আছে। দেখো দুধের পিএইচ কত থাকে ভাই, 6 থেকে 6.9, এটা তো আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলছে, এটা একটু রিডিং দাও, দেখো কি বলছে যে দুধ সংগ্রহের পর দীর্ঘদিন বা দীর্ঘ সময় 8 থেকে 12 ঘন্টা, ঠিক আছে, খোলা অবস্থায় রেখে দিলে দুধের ল্যাক্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। বুঝতে পারছো কিনা, জিনিসটা কিন্তু সহজ, কঠিন না। দেখো দুধের নাম কি ল্যাকটোজ, কোন ব্যাকটেরিয়াতে জারিত হয়, ল্যাক্টোকক্কাস। ল্যাকটোজের সাথে কিন্তু ল্যাক্টোকস নামের মিল আছে, ঠিক আছে। দুধের ল্যাকটোজ কোন ব্যাকটেরিয়াতে জারিত হয় ভাইয়া, ল্যাক্টোকক্কাসে জারিত হয়, এবং কিসে পরিণত হয়, ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। সব ল্যা দিয়া খেলা, ঠিক আছে। দুধের ল্যাক্টোকক্কাস ব্যাকটেরিয়াতে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে। কত ঘন্টা রেখে দিলে, 8 থেকে 12 ঘন্টা, ঠিক আছে। তখন দেখো অ্যাসিড যদি মনে করো যে উৎপন্ন হয়, তাহলে তো পিএইচ কমে যাবে সাধারণভাবে, ঠিক আছে। যেহেতু অ্যাসিডিক হওয়া মানে কি পিএইচ কমে যাওয়া, তাহলে দেখো সেটাই বলছে যে তখন দুধের পিএইচ মান 6.5-এর কম হয়, ঠিক আছে। এবং কি হয়, দুধের চর্বি ও প্রোটিন কমা জমাটবদ্ধ হয়ে যায়, ঠিক আছে। কি হয়, জমাটবদ্ধ হয়ে যায়, ঠিক আছে। অনেকে বলে যে দুধ ফাইটা গেছে, ঠিক আছে, ফাইটা গেছে, বা কি বলে যে দুধ দুধ দেখবা যে অনেক টাইমে যদি তুমি মনে করো যে এক কাজ করবা, দুধ মনে করো যে রাতে খাইছো, খাওয়ার পরে মনে করো যে তুমি 1/2 গ্লাস দুধ মনে করো যে, আমি করতে বলতেছি না, বা তোমরা চাইলে ট্রাই করতে পারো, ঠিক আছে। মনে করো যে 1/2 গ্লাস দুধ মনে করো যে রাইখা দিলা, অপচয় করা প্রেফার করি না আমি, ঠিক আছে। তারপরে বলতেছি যদি প্র্যাকটিক্যালি করতে চাও করতে পারো। মনে করো যে রাতে দুধ খায়া সকালে মানে রাতে রাইখা দিলা, ঠিক আছে। তো 8-12 ঘন্টায়, 8 থেকে 12 ঘন্টায় না হলেও মনে করো যে তুমি মনে করো যে 15-16 ঘন্টা পরে দেখবা যে দুধটা সম্পূর্ণভাবে একদম জমাট বেঁধে গেছে, একদম, ঠিক আছে, কিছুই হয় না, জাস্ট জমাট বেঁধে গেছে, ফুল দুধ। তুমি যদি তখন হাত দাও দুধের ভিতরে, দেখবা যে একদম মানে কি বলে যে, ওটাকে কি বলে, ওই যে ভুলে গেলাম, আহ, আচ্ছা ওই যে তোমার কনডেন্স মিল্ক দিয়ে আর যে কি বলে ডিম দিয়ে তৈরি করে, পুডিং পুডিং, হ্যাঁ, পুডিংয়ের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো পুডিংয়ের মতো দেখা যাবে তখন। কিন্তু তুমি যদি তখন আবার ওইটা কিনে যদি মনে করো যে আগুনে ধরো, ঠিক আছে, ধরো ওইটা মনে করো যে আবার কোনো একটা কি বলে যে পাতিলে নিলা, নিয়ে মনে করো যে আবার আগুনের উপরে দিলা, দেখো সাথে সাথে আবার দুধ হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা মজার, ট্রাই করতে পারো তোমরা। ওকে, দেখো এর জন্য কি বলছে যে দেখো যে দুধকে কি করা হয়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখা হয়, বা ফ্রিজে রাখি আমরা, ঠিক আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে। দেখো দুধের পিএইচ মিটার দিয়ে জেনে যদি পিএইচ মান 6.5-এর কম হয়, ঠিক আছে, যেটা আমরা বললাম যে 6.5-এর কম হলে তো দুধটা মনে করো যে জমাট বেঁধে যাবে, ঠিক আছে, জমাট বেঁধে যাবে। তো তার মানে আমাদের কি 6.5-এর উপরে লাগবে। তো দেখো যখন তুমি মাপবা দেখবা যে 6.5-এর নিচে, তখন আমাদের করণীয় কি, তখন আমাদের অবশ্যই খার জাতীয় কিছু দেওয়া লাগবে। তো খার জাতে আমরা কি দিতে পারি, একটা হলো সোডিয়াম বাইকার্বনেট অথবা কি সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তখন দিলে কি হবে, পিএইচ হয়ে যাবে কি 6.6 থেকে 6.9। বুঝতে পারছো কি না? ওকে, দেখো এখানে পাঁচতুরায়নের একটা সংজ্ঞা বলছে, ঠিক আছে, সংজ্ঞাটা একটু রিডিং দিও, রিডিং দিলে বুঝবা। দেখো যে কি বলছে যে দুধকে উত্তপ্ত করে, ঠিক আছে, দুধে থাকা সম্ভাব্য রোগ জীবাণু, ঠিক আছে, এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া হলো পাস্তুরীকরণ। ওই এটা একটু রিডিং দিয়ে বুঝবা। দেখো পাস্তুরীকরণ বা পাস্তুরায়ন 2 পদ্ধতিতে হয়। কয় পদ্ধতিতে হয় বা? 2 পদ্ধতিতে। একটা হলো হোল্ডার প্রসেস, আর একটা হলো হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস, ঠিক আছে, এটাকে বলা হয় সংক্ষেপে HTST, ঠিক আছে। এখন দেখো হোল্ডার প্রসেসে 63 থেকে 66 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করা হয়, ঠিক আছে, এবং 10 ডিগ্রি তাপমাত্রা শীতল করা হয়। শীতলের তাপমাত্রা লাগবে না, শীতলের তাপমাত্রাটা লাগবে না, জাস্ট উত্তপ্ত করা তাপমাত্রাটা লাগবে, ঠিক আছে। দেখো আর HTSে 74 ডিগ্রি তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করা হয়, ঠিক আছে। এই HTSটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 74 ডিগ্রি তাপমাত্রা 15 সেকেন্ড। পোলাপান ভুল করে, ওরা কি করে প্রশ্ন অপশনে দিয়ে দেয় 75 ডিগ্রি সেলসিয়াস। এখন পোলাপান কোনো রকমভাবে পড়া যায় 74 না 75 খেয়াল করতে পারে না, ঠিক আছে, তখন মনে করো যে 75 দেখা 75 মাইরে আসে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ওকে, তারপরে দেখো দুধের স্টেরিলাইজেশন, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কী করা হয় ভাই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট, ঠিক আছে। ওকে,
দেখো পানিকে সার্বিক দ্রাবক বলা হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ওকে, মানে খুবই মানে কি বলবো যে আরও তো মনে করো যে সামনে আসতেছে। ঠিক আছে, এই চ্যাপ্টার দেখো আরও আরও কী কী পড়া লাগে। মেন্থল, মেন্থল সম্পর্কে যদি দেখো এখানে কয়েকটা কথা বলছে যে মেন্থল কি সুগন্ধ বস্তু এবং কি গলা ও শ্বাসনালীর পরিষ্কারক রূপে কাজ করে। ঠিক আছে, তাছাড়া মেন্থলের আরও কিছু মনে করো যে কি বলে যে কাজ আছে। যেমন মনে করো আমি যদি বলি যে মেন্থল সুগন্ধ বস্তু, আচ্ছা ঠিক আছে, এটা হলো পোলার ও পানিতে দ্রবণীয়, এটা কি এখানে আছে? যেটা মনে রেখো যে মেন্থল হলো একটি চাকরিক অ্যালকোহল। ঠিক আছে, চাকরিক অ্যালকোহল। ঠিক আছে, ওকে। ওকে, আমার মনে হয় আবার একটু নেট প্রবলেম হয়েছিল। ওকে দেখো, এখন আমরা পড়বো টয়লেট্রিজ ও পারফিউমারি। ঠিক আছে, দেখো দেখো এখানে একটা কথা বলছে যে দেহত্বকের গঠন। ঠিক আছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে করো যে তুমি যদি নিজের নাম ভুলা যাও, তাও একটা ইনফরমেশন তোমার কখনো ভোলা যাবে না, সেটা হলো এখানে আছে। ঠিক আছে, সেটা এখানে আছে, সেটা হলো কীভাবে দেখো যে দেহত্বক মানব শরীরের সবচেয়ে বড় তন্ত্র বা অর্গান। ঠিক আছে, এটি প্রায় 20 স্কোয়ার ফিট আয়তন দিয়ে পুরো শরীরকে ঢেকে রাখে। ঠিক আছে, এই লাইনটা তুমি যদি কখনো নিজের নাম ভুলে যাও, কিন্তু এই নামটা ভুলে যাওয়া যাবে না, যে মানব শরীরে সবচাইতে বড় তন্ত্র বা অর্গান কোনটি? অ্যান্সার কি ভাইয়া? দেহত্বক। ঠিক আছে, ওকে। এখন ত্বকে কোন কোন অংশ থাকে সেটা একটু দেখবো আমরা। একটা অংশ কি ভাই দেখো, স্নায়ুপ্রান্ত। একটা হলো ঘামের গ্ল্যান্ড। ঠিক আছে, তারপর কি তৈলের গ্ল্যান্ড, হেয়ার ফলিক্স, ঠিক আছে, রক্তনালী, এগুলো একটু মনে রাখো। এখন দেখো ত্বক মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, এটা স্বাভাবিক। একটা হলো বহিত্বক, একটা হলো মধ্যত্বক, আর একটা হলো কি ভাইয়া অন্তত্বক। ঠিক আছে, এপিডার্মিস, ডার্মিস, আর একটা হলো কি হাইপোডার্মিস। ওকে, এখন যেটা লাগবে আমাদের সেটা হলো যে বহিত্বকের আবার পাঁচটা অংশ আছে। ঠিক আছে, বহিত্বকের আবার পাঁচটা স্তর আছে। একটা হলো কি ভাইয়া স্ট্রেটাম কর্নিয়াম। ঠিক আছে, এটা লাগবে, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমি এটা একটু অন্য কারিতে দেখাই দিই, দেখো। তারপরে দেখো লুসিডাম। ঠিক আছে, তারপরে গ্রানুলুসাম। ঠিক আছে, তারপর হলো কি স্পাইনোসাম, তারপর হলো ব্যাজেল। ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখো। ওকে, দেখো এখন একটা কথা বাইরের, দেখো কি বলছে যে বাইরের কর্নিয়াম লেয়ার যেটা, ঠিক আছে, এই যে স্ট্রেটাম কর্নিয়াম, এটা সবচাইতে বাইরের স্তর না, প্রথমে ছিল। তো এই কর্নিয়াম লেয়ার, ঠিক আছে, এই কর্নিয়াল স্তরটি হলো মৃত কোষ ও কেরাটিন নামক তন্তু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? মৃত কোষ ও কেরাটিন নামক তন্তু দ্বারা গঠিত। ঠিক আছে, এবং দেখো একটা কথা বলছে যে আহ, যে কেরাটিনে প্রায় 10% পানি বা আর্দ্র থাকে। ঠিক আছে, এবং এর আর্দ্রতা যখন 10%-এর কম হয়ে যায়, তখন ত্বক শুষ্ক হতে থাকে। ঠিক আছে, মানে আমরা যে মনে করি শীতের দিন আমাদের ত্বক টক শুষ্ক হয়ে যায় না। ঠিক আছে, তো এই ত্বক টক যে শুষ্ক হয় সেটা আসলে কিসের উপরে? এই কেরাটিনের উপরে নির্ভর করে। ঠিক আছে, কারণ কেরাটিনের আর্দ্রতা অল টাইম 10% থাকে, মানে 10% পানি থাকে কেরাটিনের ভিতরে। কিন্তু যখনই 10% চাইতে কম হয়ে যায় তখনই কি হয়? ত্বক শুষ্ক হতে শুরু করে। ওকে, এখন দেখো ক্রিম ও লোশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্রিম ও লোশন। এখন আমরা ক্রিম আর লোশন নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, ওকে। দেখো এখন ক্রিম কি আর মনে করো যে লোশন কি, সেটা যদি আমরা মনে করো যে একটু পড়ি। দেখো যে তার আগে মনে করো যে আমি আমি একটু বলি। দেখো দেখো আমি যদি একটু বলি, দেখো ক্রিম আর লোশন নিয়ে অনেক প্যারা খায় পোলাপান। ঠিক আছে, দেখো আমি একটু ভাগ করে দিই দুইটাকে। আমি যদি ক্রিমের বৈশিষ্ট্য তোমাদের বলি, ঠিক আছে, তাহলে তোমরা লোশনের বৈশিষ্ট্যটা পারবা। ঠিক আছে, দেখো ক্রিম কি,
ক্রিম, ঠিক আছে, ক্রিম হলো ভাইয়া ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েল, আচ্ছা ওয়াটার বানান কি? ওয়াটার বানান মনে হয় একটা টি। ওকে, ওয়াটার ইন অয়েল, ঠিক আছে। ওয়াটার ইন অয়েল মানে কি বোঝায় সেটা একটু বার বুঝাইতেছি, একটু ওয়েট করো। তারপর একটা মনে রাখবা যে তেলের পরিমাণ বেশি, তেলের পরিমাণ বেশি, তেলের পরিমাণ বেশি, পরিমাণ বেশি, ঠিক আছে। এখন দেখো এই যে ওয়াটার ইন অয়েল কেন বললাম, এটা বললাম কারণ তেলের পরিমাণ বেশি, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবা যে যখন তেলের পরিমাণ বেশি হবে তখন অয়েলটা লাস্টে থাকবে, মানে তেল কথাটা লাস্টে থাকবে। আর যদি পানির পরিমাণ বেশি হইতো তাহলে ওয়াটার কথাটা সামনে থাকতো, তখন কি হইতো ভাইয়া? অয়েল ইন ওয়াটার। এখন যেমন বলছি যে ওয়াটার ইন অয়েল, যদি পানির পরিমাণ বেশি থাকতো তখন আমরা বলতাম অয়েল ইন ওয়াটার, ঠিক আছে। মানে মোট কথা যেটা বেশি পরিমাণে থাকবে সেটা লাস্টে থাকবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, তারপরে কি ক্রিম সম্পর্কে একটা হলো অধিক ঘন, ঠিক আছে, অধিক ঘন। তারপরে কি দেখো, ওকে, তারপরে হলো যে অধিক পিচ্ছিল, ঠিক আছে, অধিক পিচ্ছিল, অধিক পিচ্ছিল। তারপরে কি ভাইয়া? সজীবতা ও আর্দ্রতা বাড়ায়, ঠিক আছে, সজীবতা, সজীবতা ও আর্দ্রতা বাড়ায়, আর্দ্রতা বাড়ায়, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ হতে পারে, প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ হতে পারে। কখন ব্যবহার করা হয় ভাইয়া? শীতকালে, শীতকালে ব্যবহার করা হয়, শীতকালে ব্যবহৃত হয়, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু মাস্ট মনে রাখা লাগবে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। দেখো, তাহলে এটা যদি ক্রিম ইন অয়েল হয়, ঠিক আছে, তাহলে লোশন যেটা আছে, ঠিক আছে, আমরা এখানে কি পড়তেছি? আমরা এখানে পড়তেছি ক্রিম আর লোশনের বৈশিষ্ট্য, ক্রিম আর লোশন। তাহলে ভাইয়া লোশন কিন্তু উল্টা হবে, লোশন কি হবে ভাইয়া? লোশন হবে অয়েল ইন ওয়াটার, তার মানে কি ওখানে পানির পরিমাণ বেশি থাকবে, ওটা কি হালকা হবে, অধিক ঘন হবে না, ঠিক আছে, অধিক পিচ্ছিল হবে না, কম পিচ্ছিল হবে, ঠিক আছে। এবং দেখো আমরা যদি একটু পড়ি এখানে দেখো যে ক্রিম ও লোশনের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে দেখো ক্রিমে কী কী বলছে দেখো, যে ক্রিমে তেলের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, লোশনে তেলের পরিমাণ কম থাকে, ঠিক আছে। তারপরে দেখো যে ত্বক শুষ্ক সজীবতা আর্দ্রতা বৃদ্ধিতে কি ক্রিম বেশি কাজ করে, ঠিক আছে। ক্রিম মূলত কি পিচ্ছিলকারক মিশ্রণ, ঠিক আছে, এগুলাই বলছে, বুঝতে পারছো কি না? দেখো যে শীতকালে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর লোশন কখন ব্যবহার করা হয়? দেখো গ্রীষ্মকালে, লোশন গ্রীষ্মকালে ব্যবহার করা হয়, ঠিক আছে, তখন কি বাতাসে আর্দ্রতা বেশি থাকে। দেখো, ওকে, এই কথা একটু মনে রাখবা যে ক্রিমকে গাঢ় করার জন্য মোম বা ওয়াক্স ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, কিন্তু একটা এই যে আমরা যে এতগুলো ক্রিমের যে বৈশিষ্ট্য বললাম, এই ক্রিমের বৈশিষ্ট্যের ভিতরে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ভাই ভ্যানিশিং ক্রিম, ঠিক আছে, বা স্নো যেটাকে বলে আমরা, ভ্যানিশিং ক্রিম বা স্নো। এটা আসলে এক ধরনের লোশন, কিন্তু নাম এটার ভ্যানিশিং ক্রিম, এটা কি এক ধরনের লোশন কিন্তু, ঠিক আছে। আমরা তো লোশন আর ক্রিমই পড়তেছি, কিন্তু এই ভ্যানিশিং ক্রিম ওর নামটা ক্রিম হইলেও এটা আসলে আলটিমেটলি একটা লোশন, ঠিক আছে। সেজন্য এটা কিন্তু অয়েল ইন ওয়াটার হবে, নট ওয়াটার ইন অয়েল হবে না, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি যে ক্রিম মানে কি ওয়াটার ইন অয়েল, ক্রিম মানে কি ভাই? ক্রিম মানে ওয়াটার ইন অয়েল, কিন্তু এই ভ্যানিশিং ক্রিমটা কিন্তু ক্রিম না, আসলে একটা লোশন, এজন্য এটা কি হবে? এটা হবে অয়েল ইন ওয়াটার, ঠিক আছে। দেখো, কিন্তু যে আবার বলতে আছে যে কোল্ড ক্রিম হলো একটা ওয়াটার ইন অয়েল, মানে কি কোল্ড ক্রিম কিন্তু জেনুইন বা হ্যাঁ জেনুইন অয়েল ক্রিমের মতোই আচরণ করে, ঠিক আছে। কিন্তু ভ্যানিশিং ক্রিমটা নাম ক্রিম হইলেও এটা কিন্তু আলটিমেটলি একটা লোশন, এটা একটু মাথায় রেখো। ওকে, দেখো এখানে বলছে যে টয়লেট্রিজ, ঠিক আছে। টয়লেট্রিজ বলতে আসলে কী বোঝায়? টয়লেট্রিজ, টয়লেট্রিজ বলতে বোঝায় সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ঠিক আছে, আমাদের বাথরুমে যা যা থাকে সেইগুলাই। কী কী থাকে? সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবা বাথরুমে যা যা থাকে, বাথরুমে যা থাকে, বাথরুমে যা থাকে। তো এটা কিন্তু প্যাঁচ লাগানো যাবে না, বিশেষ করে যেসবের উদাহরণ দেখবা তিনটা আছে ওইগুলো স্যাররা বেশি পছন্দ করে, কারণ মনে করো যে তিনটা উদাহরণ দেওয়া আছে আর একটা উদাহরণ জাস্ট অ্যাড করে দিবে, চারটা অপশন হয়ে যাবে। স্যার বলবে যে নিচের কোনটি টয়লেটিজ নয়, ঠিক আছে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, হারপিক দিয়ে দিবে, বুঝতে পারছো কি না? তো বুঝতে হবে কিন্তু। ওকে, দেখো
ওইটা তো মনে হয় শেষ এই স্লাইড। দেখো, পারফিউমারি গোলাপ জল প্রস্তুতি। ঠিক আছে, এখন থেকে মনে করো যে পড়া শুধু দৌড় দিবে, কারণ এখন আর বোঝানোর কিছু নাই, জাস্ট গড় করে মুখস্থ করবা। ঠিক আছে, দেখো। ওকে, দেখো যে এখানে কি বলছে যে গোলাপ ফুলের পাপড়ি ও পানির মিশ্রণকে স্টিম পাতিত করে, কি করে ভাইয়া? স্টিম পাতিত করে। ঠিক আছে, স্টিম পাতিত করে সংগৃহীত পাতিত তরলকে গোলাপ জল বলে। ঠিক আছে, তাহলে বলতে পারে যে গোলাপ জল কোন পদ্ধতিতে করা হয়? অ্যান্সার কি হবে? স্টিম পাতন পদ্ধতি। ঠিক আছে, ওকে। দেখো, এবং এটিকে কি হিসাবে খাদ্য বস্তুতে মেশানো হয়? এটাকে ফুড অ্যাডিটিভ রূপে, ঠিক আছে, ফুড অ্যাডিটিভ রূপে খাদ্য বস্তুতে মিশে খাদ্যকে কী করা হয়? সুগন্ধময় করা হয়। মনে করো যে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করো যে পোলাও পোলাও বা বিরিয়ানি রান্না করলে ওগুলোর ভিতরে সম্ভবত গোলাপ জল দেয়, আমি যতদূর জানি। ঠিক আছে, দেখো সুগন্ধের কারণ কি? সুগন্ধের কারণ হলো ফিনাইল ইথাইল অ্যালকোহল। অত কথা মনে রাখা লাগবে না, অত কথা মনে রাখা লাগবে না। ফিনাইল ইথাইল অ্যালকোহল অনেকে পারবে না। দেখ, আমি যেটা বলি জাস্ট মনে রাখবা যে অ্যালকোহল, অ্যালকোহল এবং কি জেরানিওল। ঠিক আছে, এই দুইটা হলো সুগন্ধের কারণ। ঠিক আছে, এবং এই জেরানিওল কিন্তু একটা টারপিন। ঠিক আছে, আমরা জানি যে টারপিন কি সুগন্ধ। ঠিক আছে, সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় টারপিনকে। ওকে, তারপরে দেখো হেয়ার অয়েল। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেয়ার অয়েল বলতে আমরা আসলে দুই ধরনের হেয়ার অয়েলকে আলোচনা করবো এখানে। একটা হলো ভাইয়া ডাবুর আমলা হেয়ার অয়েল। ঠিক আছে, ডাবুর আমলা হেয়ার অয়েল অ্যাড দেখছো কে কে বলো? হাত তোলো। দেখো, ডাবুর আমলা হেয়ার অয়েল আর একটা হলো কি হার্বাল হেয়ার অয়েল। ঠিক আছে, দেখো যে এখানে একটা কথা বলছে যে ডাবুল আমলা হেয়ার অয়েলের মূল উপাদান হলো নারকেল তেল। ঠিক আছে, ডাবুর আমলা হেয়ার অয়েলের মূল উপাদান কি ভাই? নারকেল তেল। আর যেটা হার্বাল হেয়ার অয়েল, সেটাতে কী কী আছে? সূর্যমুখী তেল, বাদাম তেল এবং তিল তেল। এটা কেমনে মনে রাখবা? দেখো, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা যে বাসুতি, বাসুতি, এই কথাটা মনে রাখবা, বাসুতি। ঠিক আছে, মনে করবা যে বাসুতি হার্বাল হেয়ার অয়েল ইউজ করে। বাসুতি একটা মেয়ের নাম, মনে রাখবা। ঠিক আছে, বাসুতি নামে একটা মেয়ে কী করে? হার্বাল হেয়ার অয়েল ইউজ করে মাথায়। এজন্য ওর মাথা ভর্তি চুল। মাথায় কি চুলের এত চুল যে মাথার মনে করো যে মনে করো কি বলে যে ভেতর অংশ দেখা যায় না আর কি মাথার। বুঝতে পারছো কি না? বাসুতি মানে ব দিয়ে মনে রাখবা যে বাদাম তেল, স দিয়ে মনে রাখবা সূর্যমুখী তেল, ত দিয়ে মনে রাখবা হলো তিল তেল। ঠিক আছে, আর ডাবুর আমরা তো শুধুমাত্র নারকেল তেল থাকে। বুঝতে পারছো কি না? ওকে, দেখো এখন যে দেখো এখন চুলের কোমল লতাদায়ক, ঠিক আছে, তেলের ভিতরে বিভিন্ন রকমের কি থাকে? উপাদান থাকে। এখন দেখো কোন উপাদান কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু দেখি। যেমন চুলের কোমলতাদায়ক মানে চুলকে কোমল করে কোন উপাদান? ঠিক আছে, অ্যান্সার কী হবে? পেট্রোলিয়াম অয়েল এবং কি কেনোলা অয়েল। মনে রাখবা কীভাবে? মনে রাখবা পিকে। পিকে ছবি দেখছো না? পিকে। ঠিক আছে, পিকে দিয়ে মনে রাখবা। ঠিক আছে, পিকে দেখি মনে রাখবা পেট্রোলিয়াম অয়েল এবং কি কেনোলা অয়েল। এগুলো কী হয়? চুলের কোমলতাদায়ক, চুলকে কোমল করে। ঠিক আছে, তারপরে দেখো ইমালসিফায়ার। ইমালসিফায়ার হিসাবে কে কাজ করে? ঠিক আছে, দেখো এখানে জাস্ট যে অলিক অ্যাসিডের কথা মনে রাখবা। ঠিক আছে, অলিক অ্যাসিড এটা কিন্তু মেডিকেল একবার আসছিল। ঠিক আছে, অলিক অ্যাসিড ম্যাট, এটা মেডিকেল একবার আসছিল অলরেডি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোনটি থাকে? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে থাকে ভাইয়া বিউটারাইল হাইড্রোকিনোন। ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, এখানে আর কিছু লাগবে না, এই অতিরিক্ত উপাদান এগুলা মোটামুটি লাগে না। আচ্ছা দেখো, টেলকম পাউডার। ঠিক আছে, এখানে যদি একটু দেখো যে টেলকম পাউডারের প্রধান বা মূল উপাদান হলো টেল্ক। এটা খুব ইম্পর্টেন্ট। মূল উপাদান কি ভাইয়া? মূল উপাদান হলো টেল্ক। ঠিক আছে, এই মূল উপাদানগুলো বেশি আসে। ঠিক আছে, মনে করো যে এই অধ্যায় থেকে যদি যদি 10টা প্রশ্ন করে তার ভিতরে একটা প্রশ্ন করবেই, যে মানে সাপোজ বলতেছে এক অধ্যায় থেকে তো 10টা করবে না, কিন্তু আমি তোমাকে গুরুত্বটা বোঝানোর জন্য বলতেছি যে এই অধ্যায় থেকে যদি 10টা প্রশ্ন করে তার ভিতরে একটা প্রশ্ন থাকবেই যে এটার মূল উপাদান কী। বলবে যে লিপস্টিকের মূল উপাদান কী। ঠিক আছে, বা মেহেদির মূল উপাদান কী, টেলকম পাউডারের মূল উপাদান কী, এরকম একটা বলবে। ঠিক আছে, ওকে, তো এটা এই মূল উপাদানগুলো কিন্তু লাগবে। আমি এক কাজ করবো, ক্লাস শেষে তোমাদের গ্রুপে যতগুলো আছে এখানে প্রোডাক্ট, সবগুলোর মূল উপাদান একসাথে লিস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, ওইখান থেকে পড়তে পারবা খুব সহজে। ওকে, দেখো এখানে বলছে যে টেলকে রাসায়নিক সংকেত। ঠিক আছে, রাসায়নিক সংকেত বা রাসায়নিক নাম। দেখো রাসায়নিক সংকেত আর রাসায়নিক নামগুলো একটু দেখবা। আচ্ছা, একটু ওয়েট করো।
ওকে, আচ্ছা দেখো, এখানে একটা কথা বলছে যে পিচ্ছিলকারক পদার্থ, ঠিক আছে? দেখো, আজকে নেট খুব ডিস্টার্ব করতেছে। ওকে দেখো, যেখানে বলছে জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ঠিক আছে, এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে, কার্যকারিতা কি? ত্বকে ঘামাচি এবং কি র্যাশ প্রতিরোধক। অ্যান্টিসেপ্টিক মানে কি? অ্যান্টিসেপ্টিক মানে মনে করো ইনফেকশন করবে না, ঠিক আছে? যেমন মনে করো যে ত্বকে ঘামাচি, তারপর র্যাশ এগুলো কি ঠিক আছে? তারপর আবার দেখো বলছে ম্যাগনেসিয়াম কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এটা কি করে? পাউডারকে ঝরঝরা করে বা পাউডারকে ফুলিয়ে তোলে, ঠিক আছে? মেনথল কি? মেনথলের কাজ হলো সুগন্ধ, জিনিসটাই কি? সুগন্ধ। দুইটা জিনিস মনে রাখবা, যে মেনথল জিনিসটা অল টাইম সুগন্ধের কাজ করে, আর মনে করো যে গ্লিসারিন হলো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ঠিক আছে? গ্লিসারিন অল টাইম ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, আর মনে করো যে কাজ করে হলো কি বলে যে সুগন্ধ হিসাবে। ওকে, এখানে বলছে দেখো বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে বোরিক অ্যাসিড পাউডার ব্যবহৃত হয়, ঠিক আছে? মোট কথা বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসাবে মানে বোরিক অ্যাসিড না দিয়ে, মোট কথা বেবি পাউডার বোরিক অ্যাসিড ছাড়া তৈরি করা যাবে না, এটা একটু মাথায় রাখবা। মেইন উপাদান বেবি পাউডারের, ঠিক আছে? বতে বোরিক অ্যাসিড, এমনি মনে রাখতে পারো। ওকে, এ ছকটা একটু পড়ে নিও সেমভাবে, ঠিক আছে? ছকটা একটু পড়ে নিও। দেখো, এখানে এই কথাটা একটু মনে রেখো যে আমরা যে ওখানে একটা ক্রিম পরলাম, লোশন, দেখো এই যে ভ্যানিশিং ক্রিম, ঠিক আছে? ভ্যানিশিং ক্রিমও কিন্তু একটা লোশন, ঠিক আছে? ওকে, স্টিয়ারিক অ্যাসিড থেকেও কি দেখাইলাম, যে স্টিয়ারিক অ্যাসিড থেকে ভ্যানিশিং ক্রিম প্রস্তুত করা যায়, এটা একটু মনে রেখো। এখানে আর কিছুই লাগবে না। দেখো, এই যে কোল্ড ক্রিমের মূল উপাদান কি? কোল্ড ক্রিমের মূল উপাদান হলো তেল, মোম, বোরাক্স, ঠিক আছে, এবং পানি, এছাড়া গ্লিসারিন, সুগন্ধি দেওয়া হয়, ঠিক আছে? গ্লিসারিন কেন দেওয়া হয়? ভাই ময়েশ্চারাইজার হিসাবে, আর সুগন্ধি ভাইয়া মেনথল, এই দুইটা কথা মনে রাখবা, ঠিক আছে? বারবার বলতেছি কিন্তু। ওকে, দেখো, এই যে বোরাক জিনিসটি অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা আগে পড়ছি, ঠিক আছে? দেখো, এই যে এগুলো আমরা কিন্তু অলরেডি পড়ছি, ঠিক আছে? যে ভ্যানিশিং ক্রিম হলো কি? তেল পানি, ঠিক আছে, ওয়াটার ইন অয়েল, সরি অয়েল ইন ওয়াটার, ঠিক আছে? তারপরে কোল্ড ক্রিম কি? কোল্ড ক্রিম হলো কি? ওয়াটার ইন অয়েল, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি। ব্যবহার কী ভাইয়া? দেখো, গ্রীষ্মকালে ব্যবহার করা হয়, ঠিক আছে? ভ্যানিশিং ক্রিম কবে ব্যবহার করা হয়? গ্রীষ্মকালে। আর কোল্ড ক্রিম ব্যবহার করা হয় শীতকালে, ঠিক আছে? এগুলো একটু লাগবে। এই যেখানে একটা কথা বলছে যে গ্লিসারিন সম্ভবত ময়েশ্চারাইজারও ব্যবহার করা হয়, এটা কিন্তু আমি অনেকবার বলছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। লিপস্টিকের মূল উপাদান কি ভাইয়া? মোম এবং তেল, ঠিক আছে?
বলছে, লিপস্টিক, লিগ না, এটা লিপ হবে, লিপস্টিক। ওকে, দেখো দেখো গ্লিসারল মানে ময়শ্চারাইজার, ঠিক আছে, ওইখানে অ্যালকোহল, গ্লিসারল, ঠিক আছে। ওকে, দেখো ইথানল, গ্লিসারল দুটো কি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা? ওইগুলো একটু পড়ে নাও, সবগুলো একটু পড়ে নাও, ঠিক আছে, এখানে বোঝানোর কিছুই নেই, জাস্ট মুখস্থ করবা। আচ্ছা, আফটার শেপ, ঠিক আছে, এখানে একটু বলার মতো আছে। আফটার শেপের ভাইয়া মূল উপাদানগুলো কি? মূল উপাদান হলো তিনটি। কয়টি ভাই? তিনটি। একটা হলো অ্যান্টিসেপটিক, একটা হলো ময়শ্চারাইজার, একটা হলো কি সুগন্ধি। এটা তুমি ভাই মনে রাখতে পারো, এটা মনে রাখবা ফেম, FAM, ঠিক আছে, আফটার শেপ ফেম, ঠিক আছে, ফেম। এফতে কি ভাই? এফতে হলো ফ্রেগরেন্স, ফ্রেগনেন্স, ফ্রেগনেন্স বা সুগন্ধি বস্তু। এতে কি ভাই? এতে হলো অ্যান্টিসেপটিক, এমতে হলো ভাই ময়শ্চারাইজার, ঠিক আছে। দেখো এই অ্যান্টিসেপটিক কি? ডিনেচার্ড অ্যালকোহল, ঠিক আছে। আমরা যেমন করছি হাত টাত কাটা গেলে কী লাগাই? অ্যালকোহলই তো লাগাই হাতে। অ্যান্টিসেপটিক হিসেবে আমরা যা ইউজ করি সেটাই অ্যালকোহল, ঠিক আছে। আর ময়শ্চারাইজার জিনিসটাকে বারবার বলতেছি, ময়শ্চারাইজার মানে কি? গ্লিসারিন। আর সুগন্ধ বস্তু কি? দেখো দেখো সুগন্ধি বস্তুর নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। দেখো লবঙ্গ, দারচিনি, কুমড়া লেবু, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, এগুলো কিন্তু খুব সুগন্ধ বস্তু, ঠিক আছে। ওকে, দেখো মেহেদি, ঠিক আছে, মেহেদি পাতার মেহেদির প্রধান উপাদান কি? মেহেদির প্রধান উপাদান হলো লাসন, এটা মনে রাখো। কি ভাইয়া? লাসন, ঠিক আছে, লাসন। আর মেহেদির পিএইচ কত হলে কার্যকারিতা বৃদ্ধি পায়? 5.5। মেহেদির পিএইচ যখন 5.5 হবে তখন কি সেটা কার্যকারিতা বৃদ্ধি পাবে, মানে ভালো কালার দিবে। এখানে তেমন কিছুই নাই, আমাদের প্রায় শেষের দিকে। একটু রিডিং দিই, এখানে একটু রিডিং দিই এগুলো, ঠিক আছে। এই উপাদানগুলো একটু রিডিং দিও। ওকে, দেখো গ্লাস কিনার প্রস্তুতি, ঠিক আছে। দেখো গ্লাস কিনারে গিজের দ্রাবক রূপে অ্যামোনিয়া ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়। এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম বলতে পারবা কেউ? বলো তো, অ্যামোনিয়াকে যে গ্লাস কিনার হিসেবে ব্যবহার করা হয় এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম বলো? আমরা কিন্তু এটা কি বলে ল্যাবরেটরি নির্ভর ব্যবহারে পড়ে আসছি, ঠিক আছে। ওকে, এবং দেখো গ্লাসে সাদা দাগ তৈরি হয় কিসের ফলে? ঠিক আছে, গ্লাসে সাদা দাগ তৈরি হয় সোডিয়াম সিলিকেট এবং পটাশিয়াম সিলিকেটের কারণে, ঠিক আছে। সোডিয়াম সিলিকেট এবং পটাশিয়াম সিলিকেটের কারণে কি গ্লাসে সাদা দাগ তৈরি হয়, ঠিক আছে। এগুলো একটু রিডিং দিই এখানে। এই উপাদানগুলো একটু রিডিং দিবা। এবং দেখো জীবাণুনাশক রূপে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। ওকে, তো এখানে একটা কথা বলছে যে টয়লেট ক্লিনারে, দেখো টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ও ডিটারজেন্ট সোডিয়াম লরাইল সালফেট তেল, চর্বি ও ময়লা পরিষ্কার করে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে ব্লিচিং এজেন্ট রূপে ভূমিকা রাখে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে। কোনটা ভাইয়া? দুর্গন্ধ এবং দাগ দূর করতে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এবং জীবাণুনাশক রূপে কোনটি কাজ করে? জীবাণুনাশক রূপে কাজ করে ভাই ফেনল, ঠিক আছে। এটি কী করে? জীবাণুকে মেরে ফেলে এবং দুর্গন্ধ দূর করে, ঠিক আছে। ওকে, এই দুটো একটু মনে রাখবা, একটু রিডিং দিবা। এই কথা একটু মনে রাখো যে টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয় না, ঠিক আছে। এটা একটু মনে রেখো। দেখো এখানে কয়েকটা জিনিসের সংকেত আছে, যেমন মনে করো যে চায়না ক্লে, ঠিক আছে, চায়না ক্লের সংকেত, ঠিক আছে। তারপরে সিলিকা বালিত পদার্থ, সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে, পটাশ, ফেলসপার, এগুলো একটু মনে রাখো। বিশেষ করে চায়না ক্লে, ঠিক আছে, চায়না ক্লে এটা কিন্তু আসে পরীক্ষা আসে, সারাদিন ইম্পর্টেন্ট,
ঠিক আছে, তোমরা যখন বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিবা দেখবা যে চায়না সংকেতটা আসছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো, এটা একটু মনে রেখো যে খেজুরের রসে বা আখ, ঠিক আছে, আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। ঠিক আছে, কত পার্সেন্ট চিনি থাকে? 16 থেকে 20%। ঠিক আছে, ওকে। এই কথাটা একটু মনে রেখো যে ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ ও জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রেজের ফার্মেন্টেশন ঘটে। ঠিক আছে, ভিনেগার কাকে বলে এটা তোমরা জানি, ক্লাস 9-10 পরে এটা। ঠিক আছে, জিথানিক অ্যাসিডের 6 থেকে 10% লঘু জলীয় দ্রবণ। ওকে, এখন দেখো এই পেজে আসবা যখন, এইখানে একটা বিক্রিয়া, ঠিক আছে, দেখো ভিনেগার প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, দেখো এখানে কি করা হয়, বা এটা এটা হলো তোমার সরি, উম, এটা আসলে অ্যালকোহল তৈরির বিক্রিয়া। ঠিক আছে, দেখো, ওকে, এখানে কি করছে ভাই, দেখো প্রথমে চিনি, ঠিক আছে, চিনি বা সুক্রোজ যেটাকে আমরা বলি, সেটা দেখো এখানে এখানে অত কিছু লাগবে না, এখানে জাস্ট তোমরা ইটা মনে রাখবা, মনে করো যে প্রভাবক। ঠিক আছে, প্রভাবক এবং তাপমাত্রাটা মনে রাখবা, আর কিছুই লাগবে না। ঠিক আছে, এবং দেখো যদি নিচে আসো, নিচে আর একটা পাবা। ঠিক আছে, এটারও জাস্ট এই প্রভাবকটা মনে রাখবা। বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, এখন দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা লাগবে তোমাদের, যে এনজাইমের প্রধান উৎস। ঠিক আছে, এনজাইমের প্রধান উৎস, দেখো এই যে আচার, আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা জানি। ঠিক আছে, আমাদের বাসায় যখন আচার তৈরি করে কি, ভিনেগার কিন্তু লাগে, মাস্ট লাগে। ঠিক আছে, ওকে। এই যে দেখো এনজাইমের উৎস, ঠিক আছে, এটা এখন আমরা একটা শর্ট টিপসের মাধ্যমে শিখবো। ঠিক আছে, এনজাইমের উৎস এটা আমরা কি এখন একটা শর্ট টিপসের মাধ্যমে জানবো, এবং এটার মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হবে। ওকে, দেখো এনজাইমের উৎস, ঠিক আছে, সেই শাবক, এটা মনে রাখবা। এটার মাধ্যমে কেমনে হবে দেখো, সেতে হলো সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে, ইতে হলো ইনুলিনেজ, কি ভাইয়া? ইনুলিনেজ। ইস্ট ভাইব না আবার, ইস্ট আর একটা ছন্দ আছে। ঠিক আছে, ইনুলিনেজ। ঠিক আছে, দেখো এখন এই দুইটা এনজাইম, ঠিক আছে, আমরা কোথায় থেকে পাবো দেখো, পাবো হলো সাথে হলো শামুক, বতে হলো ব্যাকটেরিয়া, এবং কতে হলো ছত্রাক, ছত্রাক। ঠিক আছে, আমি এখানে লিখে দিই, থেকে পাই, থেকে পাই। ঠিক আছে, তাহলে আমরা সেলুলোজ এবং ইনুলিনেজ এই দুইটা এনজাইম কোথায় থেকে পাই ভাইয়া? শামুক, ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে। ঠিক আছে, সেই শাবক, এটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে,
ওকে, তারপরে দেখো ক্ষুদ্রান্তে কী কী এনজাইম পাওয়া যায় সেটা যদি একটু বলি তোমাদের। ঠিক আছে, দেখো ক্ষুদ্রান্তে কী কী এনজাইম পাই। ঠিক আছে, ক্ষুদ্রান্তে কী কী এনজাইম পাই সেটা মনে রাখবা যে মালাই দিয়ে, কী দিয়ে, মালাই দিয়ে, মালাই। ঠিক আছে, মালাই দিয়ে কেমন মনে রাখবা, মাতে হলো ম্যালটেজ, ম্যালটেজ। ঠিক আছে, লতে হলো ল্যাকটেজ, ল্যাকটেজ। আর ইতে হলো ইনভার্টেজ, ইনভার্টেজ। ঠিক আছে, ওকে, তারপরে দেখো ইস্ট, ইস্ট থেকে আমরা কী কী এনজাইম পাই, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ইস্ট থেকে আমরা কী কী এনজাইম পাই। ঠিক আছে, ইস্ট থেকে আমরা কী কী এনজাইম পাই। ঠিক আছে, মনে করো যে ইস্ট হলো জামাই। ঠিক আছে, ইস্ট হলো জামাই মানুষ, জামাই। ইস্ট হলো কি ভাইয়া, জামাই। ঠিক আছে, দেখো জামাইতে কেন মনে রাখবা, জতে হলো জাইমেজ, জতে কি ভাইয়া, জাইমেজ, জাইমেজ। মতে হলো ম্যালটেজ। ঠিক আছে, মতে ম্যালটেজ, ম্যালটেজ। আর ইতে হলো ইনভার্টেজ। ঠিক আছে, ইনভার্টেজ, ইনভার্টেজ। বা এটাকে বলা হয় সুক্রোজ। কি করি, ইনভার্টেজ। ওকে, এগুলো পাই। ঠিক আছে, ইস্ট থেকে। আচ্ছা ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ এনজাইম আছে, সেটা হলো ভাইয়া লেসিথিনেজ। ঠিক আছে, এটা একটু লেখা দিই। দেখো গুরুত্বপূর্ণ এনজাইম সেটা হলো লেসিথিনেজ। এটা পাই ভাইয়া কোথায় থেকে পাই, দেখো বৃক্ক, তারপরে মগজ। ঠিক আছে, প্লাস অন্ত্র থেকে পাই। ওকে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, দেখো তো যতগুলো এনজাইম কোনটা কোন জায়গা থেকে পাই সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। নট অনলি দিস চ্যাপ্টার বাট অলসো আদার চ্যাপ্টার। ঠিক আছে, অন্যান্য মনে করো যে বায়োলজি, তারপরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারের পর একসাথে করছি। ঠিক আছে, তো এনজাইমের উৎসগুলো আশা করি এখন থেকে আর ভুলবা না, কোন এনজাইম কোন থেকে পাই। এখন মনে করো যে এই যেখানে যেটা আছে, ঠিক আছে, এগুলো মনে করো যে একটু রিডিং দিও এখানে, কোন এনজাইম কই থেকে পাও। ঠিক আছে, দেখবা যে সব নিজে নিজে বাইরে যাবে। এখন বুঝতে পারছো কিনা? ওকে, তো এখন কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, ক্লিয়ার কিনা, যতটুকু পরে এলাম ক্লিয়ার কিনা। আসলে আজকে ক্লাসটা খুব বোরিং গেছে, একে তো নেট প্রবলেম, তারপরে চ্যাপ্টারের বললাম যেটা একটু খাইছে আমার কাছে চ্যাপ্টার শেষের দিকে, বোঝানোর কিছুই নাই, শুধু মুখস্থ করা। ঠিক আছে, বিরক্ত লাগে। তো যাই হোক, যান্ত্রিক ত্রুটির কারণে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ওকে, বৃষ্টি নামতেছে তো আজকে, আজকে তো মোটামুটি ভালোই বৃষ্টি নামতেছে, এই জন্য হয়তো নেটটা একটু প্রবলেম করতেছে। তো ক্লিয়ার কিনা একটু বলো সবাই। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকে, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।